আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল সুমন। ধামরাইয়া সরকারি কলেজের স্টাডি সেন্টার হতে অনলাইন ক্লাস ২য় বর্ষের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস, ষষ্ঠ অনলাইন ক্লাস শুরু করছি। তো এর আগে তোমাদেরকে আমি অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি। আজকে অব্যবসায়ী প্রতিষ্ঠানে এই অধ্যায়ের শেষ ক্লাস ইনশাল্লাহ নিব। এই অধ্যায়ে অনেক অঙ্ক করার মতন, কিন্তু দেখা যায় যে সব তো আর করা সম্ভব নয় সব ক্লাসে। আমি চেষ্টা করেছি তোমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের খুঁটিনাটি সবগুলো বিষয়ই তুলে ধরার জন্য। তো আজকে আমরা একটি শেষ অঙ্ক করে ইনশাল্লাহ এই অধ্যায়টা সমাপ্ত করে দিব। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে সপ্তম অনলাইন ক্লাস হতে আমরা দ্বিতীয় অধ্যায়, যেটা অংশীদারি ব্যবসা, আমরা ইনশাল্লাহ সে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো অব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের হয়তো মনে আছে, তোমরা এর আগে করেছ, যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে কি যেসব প্রতিষ্ঠান ব্যবসার উদ্দেশ্যে স্থাপিত হয় না, মূলত তারা কোনো একটি নির্দিষ্ট এলাকার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, ধর্মীয় আচরণ এগুলোর উন্নয়নের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে সেগুলো হচ্ছে গিয়ে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এদের মূল উদ্দেশ্য থাকে সমাজের এই জাতীয় সংস্কারমূলক কাজ, ভালো কাজ, কিন্তু তারপরও দেখা যায় এই প্রতিষ্ঠানগুলোর কিছু আয় হয়, কিছু ব্যয় হয়। সে আয় ব্যয় এবং বছর শেষে তাদের কিছু সম্পদ থাকে, কিছু দায় থাকে। সেই সম্পদ ও দায়ের হিসাবগুলোকে আমাদের এখানে দেখানোর প্রয়োজন পড়ে। তো আজ আমরা ইনশাল্লাহ শুরু করব অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি অঙ্ক। তো তোমাদের অনেকের হাতে হয়তো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বইটি নাই, কারণ ধামরাই সরকারি কলেজ থেকে এখনও হয়তো বইটা তোমরা পাওনি। এই বইটা এখনও আসেনি বিধায় তোমরা পাওনি, আমিও পাইনি। তো যেহেতু আমরা বই পাইনি, আমরা অন্য একটি বই থেকে করব। তোমরা নিয়মকানুনগুলো ভালো করে শিখতে পারলেই হয়। যে কোনো একটা বই করলেই যদি নিয়মটা ভালো করে জানতে পারো, শিখতে পারো, তাহলেই তোমাদের জন্য শেখা হয়ে যাবে। তো আমি আজকে যে বই থেকে করাবো, তোমরা চেষ্টা করবে এখানে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে। তো স্ক্রিনশট দিয়ে রাখলে হয়তো পরবর্তীতে বাসায় তোমরা অঙ্কটা ভালো করে দেখতে পারবা, শিখতে পারবা। তো আজকে শুরু করি, চলো আমরা অঙ্কে চলে যাই। এই হচ্ছে গিয়ে পূবালী ক্লাব 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রধান হিসাব নিম্নে দেওয়া হলো। তো পূবালী ক্লাবের এই হচ্ছে গিয়ে প্রাপ্তি ও প্রধান হিসাব। দেখো আমরা এখানে দেখব এখানে কি কি দেওয়া আছে। এখানে ডেবিট পাস, অর্থাৎ নগদ টাকা আসছে সেগুলো এই পাশে, আর নগদ টাকা চলে গেছে সেগুলো এই পাশে। অর্থাৎ প্রাপ্তি ও প্রধান হিসাবটা আমরা জানি অনেকটা নগদান বইয়ের মতন, টাকা আসলে ডেবিট দিকে এবং টাকা চলে গেলে ক্রেডিট দিকে। তো টাকা আসছে বিভিন্ন লেনদেনের কারণে। দেখো বছরের শুরুতে নগদ টাকা 10,000 টাকা। চাঁদা পাওয়া গেছে 2013 সালের চাঁদা এই বছর পাওয়া গেছে, 2014 সালের চাঁদা পাওয়া গেছে, 2015 সালে অর্থাৎ আগামী বছরের চাঁদা অ্যাডভান্স পাওয়া গেছে 2,000 টাকা। অর্থাৎ টোটাল চাঁদা পাওয়া গেছে 33,000, যার মধ্যে আগের বছরের বকেয়া চাঁদা ছিল 2013 সালের, সেই চাঁদা পাওয়া গেছে 1,000, 14 সালের এই বছরের চাঁদা পাওয়া গেছে 30,000 এবং 15 সালের অর্থাৎ অ্যাডভান্স আগামী বছরের টাকা অ্যাডভান্স পাওয়া গেছে 2,000 টাকা। একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এই অঙ্কটা মূলত 2014 সালের অঙ্ক, 14 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের। তো আমাদের তাহলে ভিত্তি বছর হচ্ছে কি এটা হচ্ছে তার আগের বছর এবং এটা হচ্ছে পরবর্তী বছর অর্থাৎ আগামী বছর। বিনিয়োগের সুদ, তো বিনিয়োগের সুদ আমরা পেলাম 5,000, অনুদান পেলাম 40,000, চা চক্র হতে মুনাফা পেলাম 2,000 টাকা। এরপর আমরা এই পাশে প্রধান পাশে চলে আসি। এখানে দেখা গেছে বেতন 10 মাস, 10 মাসে 10,000, এক বছরে 12 মাস, কিন্তু আমরা 10 মাসের বেতন পরিশোধ করেছি আর 2 মাসের বেতন পরিশোধ করিনি। আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে 2 মাসের বেতন বকেয়া আছে। ভাড়া প্রদান করা হয়েছে 8,000, কম্পিউটার ক্রয় করা হয়েছে 30,000 টাকা, 10% বিনিয়োগ 20,000 টাকা, টেলিফোন বিল 1,000 টাকা, কর ও অভিকর 1,000 টাকা, উদ্বৃত্ত 20,000 টাকা। অর্থাৎ আর বিভিন্ন কারণে টাকা পরিশোধ করা হয়েছে, এগুলো টাকা পরিশোধ করা হয়েছে।
তো এই প্রাপ্তি থেকে আমরা এই প্রদানগুলো মাইনাস করে দিলাম, তারপরে বছর শেষে যে টাকাটা থাকে আমরা সেই টাকাটা এখানে দেখিয়ে দিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে প্রাপ্তি ও প্রদান হিসাব, এটা মূলত প্রশ্ন। এরপর আমরা সমাধানে চলে যাই। অত্র ক্লাবের সদস্য সংখ্যা 350 জন, অর্থাৎ আমরা জানি প্রত্যেকটি ক্লাবে কিছু সদস্য থাকে। তো এই ক্লাবের সদস্য সংখ্যা কত? 350 জন। বার্ষিক চাঁদার হার 100 টাকা, অর্থাৎ প্রত্যেকে চাঁদা দিবে 100 টাকা করে। তো 350 গুণ 100 করলে আমরা দেখি প্রায় 35,000 টাকা। এখানে আমি একটু দেখি, দেখো এখানে 2014 সালে চাঁদা দেওয়া আছে 30,000 টাকা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভিত্তি বছর বা চলতি বছর 2014 সাল, এই 14 সালে 5,000 টাকার চাঁদা কিন্তু বকেয়া আছে। আমরা এইখানে কিন্তু আমরা জিনিসটা বুঝে ফেলতে পারলাম যে 350 জন যদি 100 টাকা করে চাঁদা দেয়, তাহলে চাঁদা পাওয়ার কথা 35,000, কিন্তু চাঁদা পাওয়া গেছে কত? 30,000। তার মানে 5,000 টাকার চাঁদা এখনও বকেয়া আছে। এরপর আমরা চলে যাই 2014 সালে 1 জানুয়ারি তারিখে 10% বিনিয়োগ 1 লাখ টাকা, অর্থাৎ বছরের শুরুতে বিনিয়োগ ছিল 1 লাখ টাকা, বছরের শুরুতে যে সম্পদ 1 লাখ টাকা, আসবাবপত্র 20,000 টাকা, যার উপর 10% অবচয় ধার্য করতে হবে। অর্থাৎ বছরের শুরুতে আমাদের এই দুইটা সম্পদ আমরা পাই, বিনিয়োগ এবং আসবাবপত্র। এরপরে যেটা বলছে অনুদান, অনুদানের অর্ধাংশ মুনাফা স্বরূপ গণ্য করতে হবে। তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে অনুদান, তারপর হচ্ছে গিয়ে ভর্তি ফি, এগুলো আমরা চলতি আয় হিসাবেও দেখতে পারি, আবার দায় হিসাবেও দেখতে পারি। তো যদি প্রশ্নে আয়ের কথা বলা না থাকে তো দায় নেওয়াটাই বেটার, কিন্তু যদি কোনো কারণে আমাদের আয় নেওয়ার প্রয়োজন পড়ে তো এখানে অনেক সময় বলে দেয়, বা আমরা নিজেরাও সেটা নিতে পারি, সেটা টিকা দিয়ে আমাদের বলে দিতে হবে। তো এখানে দেখো অনুদানের অর্ধেকাংশ মুনাফা স্বরূপ গণ্য করতে হবে, অর্থাৎ অনুদানের যে টাকাটা পাওয়া গেছে, অনুদান কত? 40,000 টাকা পাওয়া গেছে। এই 40,000 টাকার অর্ধেক আমরা আয় হিসাবে দেখাবো, আর বাকি অর্ধেক দায় হিসাবে দেখাবো। এরপর আমরা চলে যাই 4 নম্বর সমন্বয়, যেটা প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ 1,31,000 টাকা, অর্থাৎ বছরের শুরুতে যে মূলধন, সেই মূলধনের পরিমাণ হচ্ছে কি 1,31,000 টাকা, ব্যয় অতিরিক্ত আয় 44,000 টাকা, অর্থাৎ এই প্রতিষ্ঠানে মুনাফা করেছে কত? 44,000 টাকা মুনাফা করেছে, যেটাকে আমরা সরাসরি মুনাফা বা নিট লাভ না বলে বলবো ব্যয় অতিরিক্ত আয়। এরপর আমরা চলে যাই ক নম্বরে, কি বলা হয়েছে দেখো, বছর শেষে বকেয়া চাঁদার পরিমাণ। প্রশ্নে যেটা চাওয়া হলো বকেয়া চাঁদার পরিমাণ, যেটা আমরা শুরুতেই কিন্তু একটু দেখে ফেললাম, যেখান থেকে আমরা বকেয়া চাঁদাটা বের করে ফেলছি। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, অর্থাৎ বছরের মুনাফা জাতীয় আয় কী কী হয়েছে সেগুলো আমরা দেখব। আর 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী উদ্বৃত্তপত্র প্রস্তুত করো, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীটা তারা জানতে চেয়েছে, অর্থাৎ এখানে আমাদের বছর শেষে কী কী সম্পদ আছে এবং কী কী দায় আছে সেই জিনিসটা জানতে চেয়েছে। চলো এবার ক নম্বরে চলে যাই। ক নম্বরে বকেয়া চাঁদার পরিমাণ। তাহলে দেখো বার্ষিক মোট চাঁদার পরিমাণ 350 গুণ 100, 35,000 টাকা। চলতি বছরের মোট প্রাপ্ত চাঁদা 30,000 টাকা। আমরা এর আগেও দেখিয়েছি যে 350 জন হচ্ছে গিয়ে ক্লাবের সদস্য, তাদের চাঁদা যদি 100 টাকা করে হয় তাহলে চাঁদা পাওয়ার কথা ক্লাবে 35,000, সরি, কিন্তু 2014 সালে চাঁদা পাওয়া গেছে কত? 30,000 টাকা, অর্থাৎ চাঁদা বকেয়া আছে এখনও 5,000 টাকা। এই বকেয়া চাঁদার পরিমাণটা আমরা এখানে দেখিয়ে দিলাম। এটাই আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার, যে বকেয়া চাঁদার পরিমাণ কত। তো আমরা এর আগে কীভাবে তাহলে জিনিসটা সাজাতে পারি, আমরা বার্ষিক মোট চাঁদার পরিমাণ 350 গুণ 100, এই হচ্ছে গিয়ে 35,000 টাকা, কিন্তু চলতি বছরের মোট প্রাপ্ত চাঁদা কত? আমরা এই যে পাশে দেখেছিলাম যে চাঁদার পরিমাণ হচ্ছে গিয়ে 30,000 টাকা, অর্থাৎ এই চলতি বছর বা ভিত্তি বছরে চাঁদা পাওয়া গেছে 30,000 টাকা, অর্থাৎ বকেয়া আছে 5,000 টাকা। 35 থেকে 30,000 মাইনাস করলে আমরা দেখতে পাই যে 5,000 টাকা এখনও পাওয়া যায়নি, এই চাঁদাটা বকেয়া আছে। তো আমরা লিখতে পারি এখানে যে মোট বকেয়া চাঁদা 5,000 টাকা। এরপরে আমরা চলে আসি মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে দেখি এখানে কীভাবে মুনাফাজাত আয়ের পরিমাণ নির্ণয় করা হয়েছে। আমরা জানি যে এই যে প্রাপ্তিসমূহ, এইখান থেকেই কিন্তু আমরা আয়গুলোকে বের করব। আমি এর আগেও অনেকগুলো ক্লাসে বলেছি যে এই যে প্রাপ্তি ও প্রদান হিসাবের যে প্রাপ্তি পাশ, এই প্রাপ্তি পাশের যে টাকাগুলো, এখান থেকেই আমরা আয়গুলো পাবো। তো এখানে আমরা প্রথমে দেখি চাঁদা কত দেয়া আছে?
30,000, তার সাথে আমরা বকেয়া চাঁদাটা যোগ করে দিব, তাহলে 30 আর 5 যোগ করে কত 35,000 টাকা। তো এই 35,000 টাকা আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে বিনিয়োগের সুদ আছে কত 5,000 টাকা, বিনিয়োগের সুদ 5,000 টাকা এবং বকেয়া বিনিয়োগের যোগ অনাদায়ী সুদ 6,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 11,000। এখন বিনিয়োগের সুদটা আমরা কীভাবে বুঝতে পারি একটু খেয়াল করো তোমরা। দেখো এখানে বিনিয়োগ কত দেয়া আছে, 2014 সালে 1 জানুয়ারি তারিখে 10% বিনিয়োগ, অর্থাৎ এই 1 লক্ষ টাকার উপরে 10% করলে হয় 10,000 টাকা। অর্থাৎ বিনিয়োগের সুদ আমাদের পাওয়ার কথা 10,000, এইখান থেকে এই 1 লক্ষ টাকার থেকে 10% করলে 10,000 টাকা, এইখান থেকে পাওয়ার কথা আমাদের বিনিয়োগের সুদ 10,000। আর এইখানে দেখো এই যে এখানে 10% বিনিয়োগ 1/7/2014 20,000 টাকা, অর্থাৎ বছরের মাঝামাঝি অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে, যে 7 মানে কি জুলাইয়ের 1 তারিখে আমরা বিনিয়োগ করেছি আরও কত 20,000, এই 20,000-এর 10%, তাহলে 20,000-এর 10% করলে কত হয় 2,000 টাকা। আর 2,000 টাকার অর্ধেক করলে কি হয়, 2,000 টাকার অর্ধেক করলে হয় 1,000 টাকা। তো এইখানে হচ্ছে গিয়ে 10,000 আর এইখানে হচ্ছে গিয়ে 1,000, এই টোটাল হচ্ছে গিয়ে 11,000। অর্থাৎ আমাদের বিনিয়োগের সুদ পাওয়ার কথা কিন্তু 11,000 টাকা, কিন্তু সেখানে আমরা বিনিয়োগের সুদ পেয়েছি কত 5,000 টাকা, তার মানে বকেয়া আছে কত 6,000 টাকা, তাহলে 5 আর 6 এই হচ্ছে গিয়ে 11,000 টাকা। আমি জিনিসটা আবার একটু বলি তোমাদের আরেকটু সুবিধার্থে। এই হচ্ছে গিয়ে 2014 সাল মানে বছরের শুরুতে আমাদের বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, যার উপরে 10% সুদ পাওয়ার কথা, তাহলে 1 লক্ষ টাকার 10% হচ্ছে গিয়ে 10,000। আর নতুন করে আমরা একটা বিনিয়োগ করেছি, সেটা হচ্ছে গিয়ে কত 20,000 টাকা, এটা হচ্ছে বছরের মাঝামাঝি জুলাইয়ের 1 তারিখে, তাহলে 20,000 টাকা 10% করলে কত হয় 2,000, যেহেতু বছরের মাঝামাঝি সেহেতু এখানে হবে 1,000, তো এখানে 1,000 আর এখানে হচ্ছে গিয়ে 10,000, 1,000 আর 10,000 যোগ করলে হয় 11,000। কিন্তু আমরা বিনিয়োগের সুদ পেয়েছি কত 5,000, বিনিয়োগের সুদ পেয়েছি কত 5,000, তার মানে আমাদের বকেয়া আছে কত 6,000 টাকা। তো এই বিনিয়োগের সুদ আমরা এই 6,000 টাকা এখানে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে গিয়ে 5 আর 6 যোগ করে এই হচ্ছে গিয়ে 11,000 টাকা, অর্থাৎ বিনিয়োগের সুদ আমাদের এখানে 11,000 টাকা আমরা এই যে এখানে দেখিয়ে দিলাম, এই যে 5 আর 6 এই হচ্ছে গিয়ে 11,000 টাকা। এরপরে চলে আসো অনুদানের বলা হয়েছিল কি তোমাদের মনে আছে কি না, এই যে অনুদান দেয়া আছে 40,000 টাকা, বলা হয়েছিল যে এর অর্ধেক আয় হিসাবে দেখাতে হবে, অনুদানের অর্ধেক অংশ মুনাফা স্বরূপ গণ্য করতে হবে। যেহেতু অর্ধেক মুনাফা হিসাবে গণ্য করতে হবে, আমরা এই 40,000-এর অর্ধেক এই যে 40 গুণ হাফ এই 20,000 টাকা আমরা এখানে দেখিয়ে দিলাম। আর অ্যাট লাস্ট আমাদের যেটা আছে চা চক্র হতে মুনাফা, অর্থাৎ ক্লাবে অনেক সময় চা নাস্তার আয়োজন করা হয় বা ওইখানে কিছু চা ক্যান্টিন করে সেখান থেকে কিছু মুনাফা করা হয়, সেই চা চক্র হতে মুনাফা আমাদের 2,000 টাকা। তো এই হচ্ছে কি আমাদের টোটাল আয়গুলো আমরা এখানে দেখিয়ে দিলাম, 35,000 যোগ 11,000, 46,000, 46,000 আর 20,000, 66,000, 66,000 আর 2,000, এই হচ্ছে কি আমাদের 68,000 টাকা। তো আমাদের খ নম্বর প্রশ্ন যেটা চাওয়া হয়েছিল আমরা আবার একটু দেখি, যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, অর্থাৎ মুনাফা জাতীয় শুধু আয়গুলো আমরা এখানে দেখাবো, কিন্তু এই আয়গুলো আমরা ম্যাক্সিমাম পাবো কোত্থেকে, এখান থেকে, যার মধ্যে ছিল চাঁদা 2014 সালের, এটার সাথে আমাদের বকেয়া 5,000 টাকা আমরা এই সমন্বয় থেকে পেয়ে গেলাম। এরপর হচ্ছে কি বিনিয়োগের সুদ আমরা পেয়েছি কত 5,000, কিন্তু বিনিয়োগের সুদ এখানে ছিল 10%, 1 লাখ টাকার উপরে, এখানে 10,000, আর এইখানে ছিল বিনিয়োগ, এই বিনিয়োগ থেকে আমরা পেয়েছি 11,000, অর্থাৎ 10,000 আর 1,000, 11,000 বিনিয়োগের সুদ পাওয়ার কথা, কিন্তু পাওয়া গেছে কত 5,000, তার মানে বকেয়া আছে 6,000। অনুদান 40,000, তার অর্ধেক হচ্ছে গিয়ে 20,000, এই 20,000 টাকা, আর চা চক্র হতে মুনাফা হচ্ছে গিয়ে 2,000, এই 2,000 টাকা আমরা এই টোটাল বসিয়ে দিলাম 68,000। এরপর আমরা চলে আসি আর্থিক অবস্থার বিবরণী, যেটা এখানে চাওয়া হয়েছে, বলা হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে ক্লাবের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র প্রস্তুত করো। আজ যেহেতু তোমাদের শেষ ক্লাস, সেহেতু আমি আরেকটু আবার সব কিছুই বলবো, যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র একই জিনিস। তো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র করতে হলে আমাদের কি করতে হবে, টোটাল সম্পদ এবং টোটাল দায়গুলোকে আলাদা আলাদা করে দেখাতে হবে এবং দুই পাশ মিলতে হবে। তো এটাই তো আমরা এখানে সম্পদগুলো কী কী আছে সেগুলো দেখব। আমাদের অধিকাংশ সম্পদ এখানে বলা আছে, কিছু কিছু সম্পদ আমরা এখান থেকে পাবো, আবার কিছু কিছু দায়ও পাবো। এখান থেকে আমরা দায়ও পাবো
আবার কিছু সম্পদও পাবো। তো তার মানে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করব, এই টোটাল প্রশ্নটাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। টোটাল প্রশ্নের সব কিছু থেকেই আমরা এই জিনিসগুলো পাবো। তো চলো আমরা ঘরটা দেখি প্রথমে। এই হচ্ছে কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র। তো প্রথমে আমরা এই যে মূলধন বা দায়পাশটা দেখি আগে, মূলধন ও দায়পাশটা। তো প্রথমে দেখো প্রারম্ভিক মূলধন তহবিল 1,31,000, যেটা দেখো এই যে 4 নম্বর সমন্বয় বলা হয়েছিল যে প্রারম্ভিক মূলধন তহবিল 1,31,000 টাকা। তো সেই 1,31,000 টাকা আমরা লিখলাম প্রারম্ভিক মূলধন তহবিল, এটার সাথে যোগ অনুদান। অনুদানও যে বলা হয়েছিল অর্ধেক মুনাফা এবং অর্ধেক আমাদের এখানে ধরতে হবে। তো সেই 40,000-এর অর্ধেক আমরা এখানে নিয়ে আসলাম। সাথে ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয়টা কোথা থেকে আসলো? ব্যয় অতিরিক্ত আসলো এই যে 4 নম্বর সমন্বয়, পরবর্তীতে বলা হয়েছে ব্যয় অতিরিক্ত আয় 44,000 টাকা। সেই ব্যয় অতিরিক্ত আয়টা এখানে চলে আসলো। তো এখান থেকে দেখো এই লাইনের এই দুটো আইটেম 1,31,000 এবং 44,000, এই দুইটা আনলাম। সাথে অনুদান। অনুদানটা অবশ্য আলাদা করে দেখানোটাই বেটার। এখানে এই মূলধনের সাথে যোগ করে দেখিয়েছি, কিন্তু এটা আসলে আলাদা করে দেখানোটাই বেটার। তো তোমরা আলাদা করেই দেখাবা এটা, এই 20,000 টাকা তোমরা আলাদা করে দেখিয়ে দিবা। এরপর হচ্ছে গিয়ে বকেয়া বেতন। আমরা শুরুতেই বলেছিলাম এই যে এই পাশটা দেখানোর সময় যে বেতন 10 মাস 10,000, 10 মাসে 10,000। তো 1 মাসে কত? 1,000, আর 2 মাসে কত? 2,000, অর্থাৎ 12 মাসে 12,000 হওয়ার কথা। 10 মাসে 10,000, 1 মাসে 1,000, 2 মাসে 2,000, আর তার মানে 12 মাসে 12,000। কিন্তু এখানে 10 মাসে 10,000, তার মানে বকেয়া আছে 2,000। সেই 2,000 বকেয়া বেতন, এই যে 2,000 টাকা, এই বকেয়া বেতন 2,000 টাকা আমরা এখানে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে কি অগ্রিম চাঁদা। অগ্রিম চাঁদাটা দেখো এই যে 2015 সালের চাঁদা অগ্রিম, সেই চাঁদাটা আমরা এখানে দেখিয়ে দিব। অগ্রিম চাঁদা, এই যে অগ্রিম চাঁদা 2,000 টাকা। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি দায়পাশটা। তো দায়পাশটা দেখো খুবই সহজ। প্রারম্ভিক মূলধন এটা সমন্বয় বলা আছে, এটার সাথে আমরা ব্যয় অতিরিক্ত আয়টা যোগ করব। অনুদানটা যদিও এই বইতে একসাথে যোগ করেছে, আসলে এটা আলাদা করে দেখানোটাই বেটার, এটার সাথে না আনাই ভালো। বকেয়া বেতন, যে বেতনটা বকেয়া আছে আমরা প্রশ্ন আসলে অনেক কিছুই কিন্তু কমন সেন্স জেনারেলি আমরা বুঝতে পারি। খুব স্বাভাবিকভাবে বেতন আমাদের 1 বছরে হচ্ছে 12 মাস, কিন্তু বেতন বলা হচ্ছে 10 মাস। তো 10 মাসে 10,000, তার মানে বকেয়া আছে কত? 2,000। আমরা এটা খুব ইজিলি বুঝতে পারি। তো বকেয়া বেতন এই যে 2,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। এটা আমাদের একটা কমন সেন্স, জেনারেলি আমরা এটা বুঝতে পারি। অগ্রিম চাঁদা, আগামী বছরের চাঁদা, অর্থাৎ আগামী বছরের চাঁদা আমরা এই বছর পেয়ে গেছি। অগ্রিম আয় দায়, এটাও সবসময় মনে রাখবা, যখনই কোনো আয় অগ্রিম হবে সেটা আমরা দায় হিসাবে কাউন্ট করব। তো এই যে অগ্রিম চাঁদা, এটাও কিন্তু আমাদের দায়। এই হচ্ছে কি আমাদের দায় পাশটা আমরা শেষ করে ফেললাম। এরপরে চলো আমরা সম্পদ পাশটায় যাই। সম্পদ পাশে প্রথমে আমরা দেখি 10% বিনিয়োগ। আমরা এর আগেও দেখেছিলাম যে 10% বিনিয়োগ, এই যে 2 নম্বর সমন্বয়ে বলা হয়েছে 10% বিনিয়োগ 1,00,000 টাকা। তো সেই 10% বিনিয়োগ 1,00,000 টাকা আমরা এখানে বসালাম। এরপরে হচ্ছে গিয়ে যোগ নতুন 20,000। তো 1,00,000 আর 20,000, এই যোগ করে 1,20,000 টাকা। এরপরে হচ্ছে গিয়ে বিনিয়োগের অনাদায়ী সুদ 6,000 টাকা, যেটা আমরা এই যে এখান থেকে বের করেছিলাম 6,000 টাকা বিনিয়োগের অনাদায়ী সুদ বা বকেয়া সুদ, এই 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা এখানে লিখে দিব, কারণ এই সুদটা আমরা এখনও পাইনি, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো, এর জন্য এটা আমাদের জন্য সম্পদ। তো এই সম্পদটা আমরা এখানে দেখিয়ে দিব। তারপর চাঁদা অনাদায়ী বকেয়া চাঁদা, অর্থাৎ এই বছরের চাঁদা আমরা এখনও পাইনি, যেটা আমরা এই যে ক নাম্বার থেকে পেয়েছিলাম যে চাঁদা বকেয়া, মোট বকেয়া চাঁদা, অর্থাৎ ভবিষ্যতে এই টাকাটা আমরা পাবো, সেই বকেয়া চাঁদাটা আমাদের জন্য সম্পদ। এটা আমাদের জন্য সম্পদ। আসবাবপত্র 20,000, তার থেকে আমরা অবচয় বাদ দিয়ে দিব 2,000, এই হচ্ছে কি 18,000 টাকা। কম্পিউটার ক্রয় হচ্ছে কি 30,000 টাকা এবং নগদ উদ্বৃত্ত 20,000 টাকা। এই যে এখান থেকে আমরা নগদ উদ্বৃত্তটা নিয়ে আসবো। এই যে নগদ উদ্বৃত্ত কত টাকা? 20,000 টাকা। এই নগদ উদ্বৃত্ত 20,000 টাকা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের সম্পদগুলো। অর্থাৎ আমরা দেখো এই যে আমরা যে প্রধানসমূহ, এই প্রধানসমূহ থেকে আমরা বেশিরভাগ সম্পদ পেয়ে গেছি। কি? কম্পিউটার ক্রয়, বিনিয়োগ, তারপর হচ্ছে গিয়ে এই যে এই টাকাটা, এইগুলো আমাদের হচ্ছে গিয়ে সম্পদ।
আর এই পাশ থেকে আমরা সম্পদ পেয়েছি কি যে বকেয়া চাঁদাটা এটা আমাদের জন্য সম্পদ। নিচে আমাদের আরও কিছু সম্পদ ছিল বিনিয়োগ, আসবাবপত্র, সেখান থেকে আমরা অপচয়টা বাদ দিয়েছি। অর্থাৎ টোটাল এই পুরো বিষয় থেকেই কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা চলে আসবে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এইখানে আমি সম্পদ পাশটা আমি আবার তোমাদের দেখাচ্ছি। এই 10% বিনিয়োগ ১,০০,০০০ টাকা, সেটার সাথে যোগ নতুন, অর্থাৎ এই যে আমরা বছরের মাঝামাঝি যে বিনিয়োগটা করেছিলাম সেই বিনিয়োগটা আমরা এখানে দেখিয়ে দিব। এই নতুন বিনিয়োগ 20,০০০ টাকা, এই দুইটা যোগ করলাম। তারপর বিনিয়োগের বকেয়া সুদ 6,০০০ টাকা, সেটা আমরা ওইখান থেকে এর আগে ক্যালকুলেশন করেছিলাম। বকেয়া চাঁদা যেটা ক নাম্বারে আমাদের ছিল, আসবাবপত্র 20,০০০, যেটা সমন্বয় বলা আছে। আর এটার উপর অবচয় 10%, 20,০০০ টাকার 10% করলে কত হয়? 2,০০০। এই 2,০০০ টাকা আমরা মাইনাস করে দেখাবো। তো এই হচ্ছে কি আমাদের 18,০০০ টাকা। কম্পিউটার ক্রয় আমরা প্রদান পাশে দেখেছি যে কম্পিউটার ক্রয় হচ্ছে গিয়ে 30,০০০ টাকা। এই যে সেই 30,০০০ টাকা আমরা সরাসরি বসিয়ে দিব। এবং অ্যাট লাস্ট আমাদের যে নগদ টাকা হাতে আছে বছর শেষে, যে নগদ টাকাটা হাতে আছে, যে উদ্বৃত্ত বছরের শেষ 31/12/2014, অর্থাৎ 31শে ডিসেম্বর যে টাকাটা আমাদের হাতে আছে সেই টাকাটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের টোটাল সম্পদ। তো আমরা এগুলো যদি যোগ করি 1,20,000, 1,26,000, 1,31,000, 1,31,000 আর 18,000 যোগ করলে কত হয়? 1,49,000, 1,49,000 আর 30,000, তো হয় 1,79,000, 1,79,000 আর 20,000, 1,99,000। এই হচ্ছে কি আমাদের 1,99,000। আর এইখানে দেখো 1,95,000, 2,000, 1,97,000, 1,97,000 আর 2,000, 1,99,000। এখন দেখো এই যে উভয় পাশ মিলে গেল, এই আমাদের উভয় পাশটা মিলে গেল। এখানে খুব সংক্ষেপে আমাদের ওই যে বকেয়া বেতনটা দেওয়া হয়েছে টিকা আকারে বা গণনা কার্য হিসাবে 10,000 গুণ 2 ভাগ 10, এই 2,000 টাকা। তো আমরা কিন্তু এটা সরাসরি এখান থেকে দেখেই বোঝা যায় যে বেতন 10 মাসে 10,000, তার মানে বকেয়া আছে 2 মাস, তো 2 মাসে হবে 2,000। সেই বকেয়া বেতনটা এখানে দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে গিয়ে টোটাল অঙ্ক। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অংশীদারি ব্যবসা শুরু করব। ইনশাল্লাহ 7ম ক্লাসে আমরা অংশীদারি ব্যবসাটা দেখিয়ে দিব। আমি তোমাদের সুবিধার্থে একটু পুরো অঙ্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যাতে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তার জন্য আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই অঙ্কটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমরা বাসায় অঙ্কটা ভালো করে একসাথে দেখতে পারো। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এই স্ক্রিনশটের ফলে তোমরা বাসায় অঙ্কটা খুব ভালো করে দেখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে।